তাহলে এবার ঘর্ষণ। বা ফ্রিকশন। তাহলে ফ্রিকশনের বেসিক কনসেপ্টগুলো আমরা জানি, জাস্ট ফ্রিকশনটাকে নিয়ে এক সামান্য আইডিয়া আমাদের আছে। তো সেটাকে আরেকটু বেটার করে তারপর প্রবলেম দেখা যাক এবং কীভাবে এর এটাকে মাপা হচ্ছে, ক্যালকুলেশন করা হচ্ছে, সেগুলো সব দেখা যাবে। তাহলে এই ফ্রিকশনটা কিভাবে আসে? সবার প্রথম এটা, যখন একটি বস্তু আরেকটি বস্তুর সংস্পর্শে থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তাদের সংস্পর্শের তলে বা সংস্পর্শ তলে সৃষ্ট বল বস্তু দুটির আপেক্ষিক গতি আপেক্ষিক গতিকে বাধা দেয়। যে বল, তাকেই আমরা ঘর্ষণ বল বলি বা ফ্রিকশনাল ফোর্স বলি। তো এইটা লেখার উদ্দেশ্য, এটা আমাদের জানা ছিল, সেই জিনিসটাই বলা হয়েছে। এবার এটাকে ধরে এবার পরবর্তী থিওরিগুলোকে টুকটুক করে ডেভেলপ করা যাক। আচ্ছা, এবার যেটা ফ্রিকশনটা আসছে কোথা থেকে, কেন বাধাটা আসছে, সেইটাকে দেখার জন্য আমাদের এই একটুখানি মাইক্রোস্কোপিক লেভেলে যেতে হবে। এই অরিজিনটা বলার আগে কয়েকটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, যদিও পরে এগুলো ডিটেলসে বলবো, তাও কয়েকটা বলে দিলে একটু ভালো হয়, ইন্ট্রোডাকশনটা কমপ্লিট হয়। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কী হতো বলা যেতেই পারে। তাহলে যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে এই পেনটা যে ধরে আছি ধরতে পারতাম না, ফ্রিকশন নেই। ধরতে যদি কোনোভাবে পারা যায়, যদি ধরে নিই যে আমি ধরতে পারবো, তাহলে লিখতে পারতাম না। তারপরে হাঁটা যেত না, সাইকেল চালানো যেত না, এই সব নানাবিধ আমাদের যে
পেরেক এবং স্ক্রু এগুলোর কোনো কাজ থাকতো না, কাপড়কে সেলাই করার পর সেটা পুনরায় খুলে যেত। প্রথম কথা করতে পারতাম না, আর যদি করতামও তাহলে একসাথে থাকতো না, গেঁট বাঁধা সম্ভব হতো না। যাই হোক, এইসব আছে। তো আমরা যেটা দেখছি সেটা হলো এদের অরিজিনটা। তাহলে আমরা এখানে দেখাচ্ছি যে আমাদের কাছে দুটো ব্লক আছে, একটা ব্লক এ আর তার উপর একটা ব্লক রাখা আছে যেটা হলো আমাদের বি, এ ব্লক আর বি ব্লক। তাহলে এ বোঝাই যাচ্ছে বি, এ ব্লকটার উপর বি ব্লকটা রাখা আছে। তাহলে এবার আমরা যদি এই তলটাকে এরা যেই জায়গাটাকে স্পর্শ করে আছে, অর্থাৎ এই তলটা, এইখানটা যেটা আমি কালো কালি দিয়ে টানলাম, এটাকে যদি একটু দেখা যায় এই পার্টটাকে, তাহলে আমরা দেখতে কি পাবো? তাহলে আমরা এটাকে দেখতে পাবো যেন এরা অ্যাজ ইফ এদের মধ্যে কি অণুবীক্ষণ যন্ত্রের নিচে এরকম দেখতে পাবো, অর্থাৎ যেন এদের মধ্যে অনেক উঁচু নিচু আছে যেগুলো আমাদের খালি চোখে ধরা পড়ে না। এবার এই উঁচু নিচু কারণের জন্য কি হয়, যখন এরকম উঁচু নিচু রাস্তা একইভাবে প্রতিবার বাধাপ্রাপ্ত হচ্ছে, যেন এই বস্তুটা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তার জন্য এর গতিটা রুদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে যেটা বললাম সেটাই লিখে দিচ্ছি। আপাত দৃষ্টিতে কোনো বস্তুর তলকে মসৃণ বলে মনে হলেও অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে বোঝা যাবে যে ওই তলের কিছুটা উঁচু নিচু, ওই তলও কিছুটা উঁচু নিচু বা অমসৃণ। ফলে বস্তু দুটি প্রকৃত অর্থে প্রকৃত অর্থে কম ক্ষেত্রফলযুক্ত সংস্পর্শ তলকে স্পর্শ করে। তলগুলির স্পর্শবিন্দুতে
পারস্পরিক চাপের জন্য বস্তুর গতি বাধা পায়। এছাড়া ক্ষুদ্র স্পর্শতলে বস্তু দুটির অণুগুলির পারস্পরিক আকর্ষণের জন্যেও বস্তুর গতি আরো বেশি বাধা পায়। এবার এই যে লাস্ট লাইনে যে কথাটা লিখলাম, এইটাকে আরেকটু বুঝবো। আচ্ছা, তার আগে একটা বলি, তাহলে এইখানে এই বস্তু দুটি, একটা বস্তু যে আরেকটার উপর যাচ্ছে, তাহলে এই অমসৃণতার জন্য যে ঘটনাটা ঘটে, তো সেই জায়গাটাকে দেখা যাক। তাহলে একটি বস্তু অপর বস্তুর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করলে বা গতিশীল হলে বাধাগুলি বিকৃত হয়। এই বাধাগুলিকে বিকৃত করতে বা অতিক্রম করতে ক্ষমতা ক্ষয় হয়। এবং এর থেকে এই
ক্ষমতা ক্ষয় থেকে অণুদের মধ্যে কম্পন সৃষ্টি হয়। কম্পন সৃষ্টি হয়। যা থেকে আণবিক তরঙ্গ এগুলো আরো বেটার পরে বুঝবো। আপাতত একটা ডিস্টারবেন্স এর যেটা তৈরি হয় আণবিক তরঙ্গ এবং পরে তাপ ক্ষমতা ক্ষয় হয় উৎপন্ন হয়। এবার তাহলে কি ক্ষয় হলো, তাপ উৎপন্ন হলো। এবার ক্ষয় যে ঘটে তাহলে তাই আমরা বলি ছোটবেলা থেকে 6-7 থেকে যেটা পড়ে এসছিলাম, তাই আমরা বলি ঘর্ষণ বস্তুর ক্ষয় ঘটায় বা ফ্রিকশন কজেস ওয়্যার অ্যান্ড টিয়ার। ইংরেজিতে এই সেন্টেন্সটা খুব ইউজ হয়, ফ্রিকশন কজেস ওয়্যার অ্যান্ড টিয়ার। ফ্রিকশন চ্যাপ্টার এটা খুব ইউজ হয়, তাই না বলে থাকতে পারলাম না আর কি, লাইনটা না বললাম। এবার এর আরো গ্রেটার অ্যানালিসিসে যাওয়া যাক। তাহলে এই যে আণবিক আকর্ষণ, এই আকর্ষণের জন্য ফ্রিকশনাল ফোর্সের অনেকটা আমাদের যে মানে উদ্ভব বলতে পারি আর কি। এবার এর সাথে আরো 2-3টে কথা বলতে হবে। একটা এক্সেপশন বলে দিই, কারণ ওই এক্সেপশনটা আবার পরে একটা কোশ্চেন করতে গিয়ে আমরা ফিরব। যদি প্রকৃত শুদ্ধ দুটি ধাতু নেওয়া যায়, এবং একটিকে অপরটির সাপেক্ষে গতিশীল করা হয় বা হয়, তাহলে আগের মতনই
মতনই ঘটনা ঘটবে। কিন্তু যদি সেই ধাতুগুলি উদাহরণস্বরূপ তামা কে ভালো করে ঘষে পালিশ করে পরীক্ষাটি পুনরায় করা হয়, দেখা যাবে যে দুটি তামার টুকরো একে অপরের সাথে জুড়ে গেছে। একে কোল্ড ওয়েল্ডিং বলে। প্রথম ক্ষেত্রে তামার বা ধাতুর তলে যে অশুদ্ধিগুলো ছিল তার জন্য বেশিরভাগ তামার অণু দুইটি পাতের মধ্যে সংস্পর্শে আসতে পারছিল না। তাই আমাদের চেনা পরিচিত ঘটনাটি ঘটে। কিন্তু পরবর্তী পরীক্ষায় ঘষে মেজে নেওয়ার পর
দুইটি পাতের তামার অণু একে অপরের সংস্পর্শে আসে। তামার অণুগুলি নিজের বস্তুর অণু বা অপর বস্তুর অণু তার মধ্যে পার্থক্য করতে না পেরে পারে না এবং তারা আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়। এই ধরনের পরীক্ষা বায়ুশূন্য মাধ্যমে করা হয়। যাতে কোনো ধরনের অশুদ্ধি তল দুটির আকর্ষণের দুটির অণুদের শনের বাধা না হয়। পরবর্তীকালে এটা বলে রাখা এই কারণেই, কারণ এই জিনিসটা, এই ঘটনাটা পুনরায় একটা প্রশ্ন যেটা জয়েন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল এইচএস সেখানে এসেছিল যে কোইফিশিয়েন্ট অফ ফ্রিকশনের মান কত হতে পারে, তো সেইটা উত্তর করতে এই কনসেপ্টটা আবার পুনরায় লাগবে, তাই একবারেই বলে রাখলাম। এবার ঘর্ষণের প্রকারভেদ এবং সেখান থেকে বিভিন্ন ক্যালকুলেশন ওটা দেখা যায়। এই হলো আমাদের ফ্রিকশনের অরিজিন। এবার হলো ঘর্ষণের প্রকারভেদ বা টাইপস অফ ফ্রিকশন। একটা পরীক্ষা দিয়ে বোঝা যাক, তারপরে সেটাকে আমরা বিভিন্নভাবে করে নেব। তো একটা ব্লক আছে, এটা হলো প্রথম ছবি 1, কারণ অনেকগুলো ছবি হবে। এই ব্লকটা আছে, তাহলে এই ব্লকটা নিচের দিকে একটা ওয়েট কাজ করছে W, আর উপর দিকে একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স কাজ করছে। আমরা এটাকে N দিয়ে লিখছি। তাহলে এটাকে কোনো দিকে মুভ করানোর চেষ্টা করা হয়নি। সেকেন্ড ছবি, এবার
আগের মতনই ওই ব্লকটারই ছবিটা আবার আঁকছি। এবার এখানে আছে ওয়েট, এখানে হলো নর্মাল রিঅ্যাকশন। এবার কি করা হচ্ছে, এবার আমি বস্তুটাকে আমি টানছি। তাহলে যদি আমি টানি, তাহলে আমি একটা এর উপর ফোর্স দিচ্ছি টানার জন্য। ধরে নিলাম এই ফোর্সটার ভ্যালু হলো এফ। তাহলে এগুলো সব ভেক্টর, আলাদা করে ভেক্টর দিচ্ছি না। তাহলে ফ্রিকশন কি করবে, একে এই দিকে যেতে বাধা দেবে। তাহলে বিপরীত দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে। সেম লেন্থে রাখার চেষ্টা করলাম। নেক্সট থার্ড ছবি, সেম ব্লক, এটা ওয়েট, এটা নর্মাল রিঅ্যাকশন। এবার কি করলাম, যেহেতু এগোচ্ছে না, এখনো কোথাও এগোয়নি, তাহলে আমি কি করলাম, ফোর্সটাকে আরও বাড়িয়ে দিলাম। তাহলে কি হবে, ফ্রিকশন ফোর্সটাও দেখা গেল আরও বেড়ে গেল। যদিও ফ্রিকশনের ফোর্সটাকে তল বরাবর দেখালে আরও বেটার হয়, তো প্যারালালি আমি ভেক্টরকে ট্রান্সলোকেট করে ব্যালেন্সিংটা দেখাচ্ছি, আর কিছুই না। অ্যাকচুয়াল তো ফোর্সটা এই ডিরেকশনে হবে, ওটা আরও প্রপার ডায়াগ্রামে দেখাবো। আচ্ছা, নাম্বার 4। নেক্সট, এবার আমি কি করছি, আমি ফ্রিকশনাল ফোর্সটাকে আরও বাড়িয়ে দিচ্ছি। এই অ্যাপ্লাইড ফোর্সটাকে, এটা ডাব্লিউ ওয়েট, এটা হলো আমাদের নর্মাল রিঅ্যাকশন। আমি কি করলাম, আরও জোরে টানলাম, এখনও এগোচ্ছে না। তাহলে প্রতিবার এই ব্যালেন্স করছে, তার মানে এই ভেক্টরটা যতটা টানছি এইটাও ততটা লেন্থ হচ্ছে, কারণ ভেক্টরের লেন্থ আর ম্যাগনিটিউড বোঝায়। এবার ফিফথ ছবিতে ব্লকটা আছে একইভাবে। এইটা হলো আমার নর্মাল রিঅ্যাকশন, এটা হলো আমার ওয়েটটা। এবার আমাকে তো সরাতে হবে, আমি ফোর্সের ভ্যালুটা আরও বাড়ালাম, না হলে সরছে না, তাই জন্য। তখন হঠাৎ দেখলাম যে এদিকে এগোতে শুরু করলো। তাহলে এগোচ্ছে, তার মানে এর মধ্যে একটা ত্বরণ লক্ষিত হয়েছে, তার মানে একটা ত্বরণ অ্যাক্সেলারেশন আছে। আর দেখা যাচ্ছে যে এই ফ্রিকশনের ভ্যালুটা কমে গেল, মানে আগে যা ছিল তার থেকেও কমে গেল। তাই ভেক্টরটা ছোট করে দিয়েছি আগের থেকে। এবার লাস্ট, এবার আমি বস্তুটাকে একটা কন্টিনিউয়াস একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। তাহলে আমি কি করলাম, আমার আর এত ফোর্সের দরকার নেই, অ্যাক্সেলারেশন আর দরকার নেই, আমি ফোর্সটাকে কমিয়ে দিলাম এফ, আর একটা কন্টিনিউয়াস এই এফটাই এখানে পড়ছে এফ, আর বস্তুটা কি হচ্ছে, একটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে। এবার এই পুরো কেসটা থেকে আমরা আমাদের দু টাইপের ফ্রিকশনকে দেখব। সবার প্রথম, এখানে কোনো ফ্রিকশনাল ফোর্স নেই, বেসিক্যালি কোনো ফ্রিকশনাল ফোর্স নেই, কারণ মুভই করানো হচ্ছে না। এইখানে ফ্রিকশনাল ফোর্স আছে, কিন্তু তাও বস্তুটাকে স্থির রাখতে সক্ষম। তাহলে এটাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন, এফএস। যদি মনে হয় একটা ভেক্টর চিহ্ন দিতে সবার দিয়ে দিতে হবে, যাই হোক। এবার এইখানেও বস্তুটা স্থির আছে, তাহলে এটাও হলো স্ট্যাটিক ফ্রিকশন।
এইটাও রেস্টে আছে, তাহলে এটাও হলো স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। এইখানে বস্তুটা মুভ করা শুরু করে দিয়েছে, এক কারণ তার একটা অ্যাক্সেলারেশন তার মধ্যে লক্ষিত হয়েছে, তাহলে এটা এবার গতীয় ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। এখানে ওই একই পরিমাণ ফ্রিকশনটা রয়ে গেছে, এটা হলো কাইনেটিক ফ্রিকশন। তাহলে এই হলো ফ্রিকশনের প্রকারভেদ। একটা হলো আমাদের স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ, 2 নম্বর হলো গতীয় ফ্রিকশন বা কাইনেটিক বা ডায়নামিক ফ্রিকশন। এবার আসছি, তার আগে এগুলো নোট করার আগে এই মোশনটাকে যদি একটা গ্রাফিক্যালি প্লট করা হয় তাহলে কীরকম দেখতে লাগবে। এবার এটাকে যদি গ্রাফিক্যালি প্লট করি এই ঘটনাটাকে, আমি আমাদের যে দুটো অ্যাক্সিস, সেই দুটো অ্যাক্সিস নিয়ে নিই। এবার একটা অ্যাক্সিসে টাইম বা সময় টি টাইম, আর একটা হলো ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা, ম্যাগনিটিউডটা। এটা যদি প্লট করা হয় তাহলে দেখা যাবে প্রথমে তো 0, ফ্রিকশন ফোর্স 0 ছিল, তারপরে একটা সময় খুব বেড়ে গেল, প্রায় লিনিয়ারলি বেড়ে গেল, তারপরে এইখানে হলো তার ম্যাক্সিমাম পয়েন্ট, এইটা হলো এফএস, যেটা কিনা ম্যাক্সিমাম, যেটা আমাদের ক্ষেত্রে এইটা হতে পারে বা এটার মধ্যবর্তী কোনো পয়েন্ট হতে পারে, 4 আর 5, 4 নম্বরটা হতে পারে। কারণ ব্যাপারটা তো আমরা তো কয়েকটা পয়েন্ট নিয়ে এঁকেছি, এর মাঝখানেও তো অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, কারণ গ্রাফ প্লট করছি মানে কন্টিনিউয়াস গ্রাফ। তো তারপরে কি দেখা গেল, তারপরে ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা হট করে নেমে গেল, তারপর একটা কন্টিনিউয়াস ভ্যালু, এটা সামান্য বেশি হয় যদি আমরা অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টাল ডেটা দেখি, এর থেকে এটা একটু সামান্য বেশি হয়, তাহলে তারপরে এই রকম দেখা যায়। এটা এক্সপেরিমেন্টাল ডেটা থেকে করা গ্রাফটা। তাহলে এই যে পয়েন্টে এটা মুভ করা শুরু করলো, তাহলে এইভাবে বলতে পারি কি যে সেই মোমেন্টে এই অণুদের মধ্যে যে আকর্ষণটা তৈরি হয়েছিল, আকর্ষণের জন্য যে বন্ডিংটা তৈরি হয়েছিল, সেই বন্ডিংটা ব্রেক হলো। ওই জন্য এইটাকে বলা হয়, এই পয়েন্টটাকে বলা হয় ব্রেক অ্যাওয়ে। এই ব্রেক অ্যাওয়ে পয়েন্ট, এখানে ম্যাক্সিমাম বন্ডগুলো ভেঙে গেল, তারপরে এবার আর যেতে শুরু করলো। তাহলে এবার যেটা পেলাম, কমছে বাড়ছে ভ্যালু চেঞ্জ হতে পারে, কিন্তু মোটামুটিভাবে এফকে ইজ অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট। চেঞ্জ হয় মানে পুরোপুরিভাবে না, অ্যাপ্রক্সিমেটলি, কারণ সারফেসটা তো আমি জানি না, পুরো সারফেসটা যে কেমন আমি তো জানি না, কিছু জায়গায় আন্ডুলেশনস বেশি থাকতে পারে, কম থাকতে পারে, ওই জন্য অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট কথাটা বলা হয়। তাহলে আমরা ফ্রিকশনের দুটো টাইপস পেলাম, একটা হলো আমাদের স্থিত ঘর্ষণ বা স্থৈতিক ঘর্ষণও অনেক বইতে লেখা থাকে, স্ট্যাটিক ফ্রিকশন, আর নম্বর বিতে হলো গতীয় ঘর্ষণ বা ডায়নামিক ফ্রিকশন বা কাইনেটিক ফ্রিকশন।
অনেক ক্ষেত্রে ডাইনামিকও বলে, অনেক ক্ষেত্রে কাইনেটিকও বলে। এই হলো